স্পেন দল নিয়ে এবার বিশ্বকাপে আমার একটা বিশেষ উত্তেজনা ও উৎসাহ আছে। এর সবচেয়ে বড় কারণ তাদের স্প্যানিশ তরুণ প্রজন্ম যাদের খেলা আমরা সবসময় দেখি এবং তাদের কোচ, তাদের একটা এক্সেলেন্ট কোচ রয়েছেন লুইস ডে লা ফুয়েন্তে এবং তরুণ ফুটবলার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিন্তু লুইস ডে লা ফুয়েন্তের বিশেষ কদর রয়েছে। ইতিমধ্যে তিনি স্পেনকে আবারও ১ নম্বরে নিয়ে গেছেন ফিফা র্যাঙ্কিংয়ে এবং ইউরো জিতিয়েছেন। তো এতগুলো অর্জন তার আছে, এরপরে স্বাভাবিকভাবে তারপরে স্পটলাইটটা থাকবে কোচদের মধ্যে এবং স্প্যানিশ দলটাও এবার শিরোপা প্রত্যাশা করছেন 2026-এর। তবে স্কোয়াড দেখে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কে দলে ডাকা হয়নি। এটা ইতিহাসে প্রথম কিনা জানি না, তবে ব্যাপারটা সত্যি বিস্ময়কর। যদিও বিশ্বকাপের আগে ক্লাব ভিত্তিক রাজনৈতিক আলাপ না করাই বেটার হবে, কারণ সামনেই হচ্ছে জাতীয় দলের খেলা এবং সব দেশের খেলা। সো সেখানে ক্লাবের কালচার নিয়ে সেই আলোচনায় যাব না, কিন্তু স্কোয়াড অ্যানালাইসিস করলে অনেক কিছু বের হয়ে আসতে পারে যে কেন রিয়াল মাদ্রিদের প্লেয়ারদেরকে ডে লা ফুয়েন্তে ডাকেননি। তো দেখে আসি যে সম্ভাব্য স্কোয়াডটা যে এখানে যেটা দেয়া আছে সেটা হচ্ছে গোলবারের নিচে বরাবরের মতোই আছেন উনাই সিমন। আমি জানি না ডেভিড রায়কে বাদ দিয়ে তাকে কেন এত বেশি ট্রাস্ট করেন। আমার মনে হচ্ছে উনাই সিমনকেই মানে ফার্স্ট গোলকিপার হিসেবে ডে লা ফুয়েন্তে ধরছেন এবং ব্যক্তিগতভাবে আমার কাছে সিমনকে একটু শেকি মনে হয়। আর এমন একটা ক্লাবে খেলেন ভাই, অ্যাথলেটিকো বিলবাও, যেটা না আছে উন্নতি, না আছে অবনতি, এরকম একটা ক্লাবে। এবং অন্যদিকে কিন্তু ডেভিড রায় ইউসিএল ফাইনাল খেলতে যাচ্ছেন। আর থার্ডে রয়েছেন আমাদের বার্সার তরুণ জোয়ান গার্সিয়া। তবে গোলকিপার লাইনআপটা মানে সত্যি ভয়ঙ্কর শক্তিশালী। মানে কোনো দেশের মনে হয় এরকম ৩ জনই শক্তিশালী গোলকিপার লাইনআপে আছেন, এরকম দেখা যায়নি। ডিফেন্সে সবার আগে দেখা যাচ্ছে আমাদের কুকু ভাই, মার কুকুরিয়াকে। খুব ইন্টারেস্টিং একটা প্লেয়ার। নামটা শুনলে কুকুরেলা মানে ভুবুজেলার শব্দ প্রায় একরকম লাগে। তবে ওয়ার্ক রেটওয়ালা ফুলব্যাক হিসেবে তিনি কিন্তু অসাধারণ। ইউরোতে জার্মানির বিপক্ষে হ্যান্ডবলের ঘটনাটা আপনাদের মনে আছে নাকি জানি না, কিন্তু ঘটনায় কিন্তু তিনি সেই পর্যায়ে বেঁচে গিয়েছিলেন। যদি সেটাতে পেনাল্টি হতো তাহলে কিন্তু গল্পটা অন্যরকম হতে পারত ইউরোর। এবারের বিশ্বকাপে হয়তো হাত কেটে আসতে পারেন, কিন্তু চুল কাটবেন না, এটা শিওর, ওটাই তার স্টাইল। যাই হোক, একটু মজা করলাম কুকুরেলা কিনে। এরপর আছেন হচ্ছে দেখা যাচ্ছে গ্রিমালদো। ভাই এ কিন্তু ভয়ঙ্কর পাওয়ারফুল ফুলব্যাক। মানে স্পেনের ফুলব্যাকগুলো দেখে কিন্তু আমার এখনই ভয় লাগছে। যে কোনো দলই তাকে চাইবে এবং বেয়ার লেভারকুজেনের হয়ে ধারাবাহিকভাবে সার্ভিস দিয়ে যাচ্ছেন অনেক বছর যাবৎ এবং বিশ্বকাপে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন বলে আমার মনে হয়, আশা রাখা যায়। এবং তারপর আসে কাকে? তারপর আসে হচ্ছে আমাদের পাগলা কুবার্সি। যে একটা কথা আছে ভাই, ছোট মরিচের ঝাল বেশি, একদম সেই অবস্থা। এই কুবার্সি কিন্তু একদম সেই লেভেলের একটা ডিফেন্ডার এবং বার্সার ডিফেন্সে কিন্তু একাই যুদ্ধ করেন বলা যায়। আমি আর অন্য কোনো ডিফেন্ডার কিন্তু বার্সার তেমন দেখি না কুবার্সি ছাড়া। যদিও হাই লাইন নিয়ে অনেক ধরনের কথা আছে, হাই লাইনের কারণে মাঝে মাঝে স্ট্রাইকারদের পিছনে পড়ে যান এবং এটা আসলে ফ্লিকের স্ট্র্যাটেজির কারণেই এটা হয়, কিন্তু ডিফেন্ডার হিসেবে সে যথেষ্ট শক্তিশালী এবং ডে লা ফুয়েন্তের বলা যায় প্রিয় বাচ্চা হওয়ায় দলে তো থাকবেনই, এটা একদমই প্রত্যাশিত ছিল। এবার এতিমের পুবিলকে দেখা গেছে সে শ্রমিকের মতো খাটতে পারে ভাই প্লেয়ারটা। যেহেতু সিমিয়নের অধীনে খেলেছেন তাই ডিফেন্স সামলাতে আসলে বেশ দক্ষ হবেন ধরে নেওয়া যায়, কিন্তু তারপরে এই কলটা নিয়ে এক ধরনের আমার অভিমত আছে। ডিফেন্স আরেক গার্সিয়াকে দেখা যাচ্ছে আমাদের বার্সার, খুব ভালো ডিফেন্ডার, তবে আসল সময় রেড কার্ড খেয়ে না বসলেই হয়। দারুণ আগ্রাসী, উপরে খেলতে পারেন, গোলও করতে পারেন, দুটোই আছে, কিন্তু দেখা যাক তিনি আসলে জাতীয় দলের হয়ে কেমন করেন। এরপরে যার নাম আসে মার্কোস লরেন্তে, এ যেন আরেকটা মেসি ডে লা ফুয়েন্তের, এবং পুরো মাঠ জুড়ে খেলতে পারেন। স্পেনের খেলোয়াড়দের গতি আর বল প্লেইং ক্ষমতা ভেবে আমারই মাঝে মাঝে সত্যি অবাক হয়ে যায় যে আসলে এতগুলো সুন্দর সুন্দর ফুলব্যাক এবং ডিফেন্ডার যারা সবাই বল প্লেইং। আরেকজন অভিজ্ঞতা সম্পন্ন ডিফেন্ডারকে দেখা যাচ্ছে আইমারিক লাপোর্তে। তিনি অ্যাথলেটিকো বিলবাওয়ের হয়ে খেলেন, তাকে ডেকেছেন মনে হয় অভিজ্ঞতার বিচারেই ডে লা ফুয়েন্তে ডেকেছেন। দেখা যাক তিনি আসলে জুনিয়রদের সাথে মিলে কিভাবে ডিফেন্স সামলান। এটা নিয়ে নো কমেন্টস, তেমন বলতে চাচ্ছি না, অনেকদিন ধরেই আসলে লাপোর্তের খেলা দেখা হয় নাই। পেদ্রো পোরো, যদিও টটেনহাম এই মৌসুমে মানিজ্যত একদম ডুবিয়ে দিয়েছেন, কিন্তু পেদ্রো পোরো টেকনিক্যালি দারুণ একজন উইং ব্যাক এবং মোটামুটি বলা যায় 4 জন সেন্টার ব্যাক এবং 4 জন ফুল ব্যাক নিয়ে সুন্দর একটা ভারসাম্যপূর্ণ মানে একদম ব্যালেন্সড একটা ডিফেন্স। সেটা নিয়ে আমার ইয়ে নেই, কিন্তু এখানের কিছু অভিমত আছে রিয়াল মাদ্রিদের হুইসসেন আসতে পারতেন, বা সেই ব্যাপারটা আমি আসলে ট্যাকটিক্যালি যখন অ্যানালাইসিস করব তখন আলোচনা করব। এবার আসি স্পেনের মূল ভিত্তি মিডফিল্ডে। এটাই আমার সবচেয়ে প্রিয় জায়গা স্পেন পছন্দ করার কারণ, এবং সত্যি বলতে এখানে বলার কিছু নেই, একদম গোছানো এবং সুন্দর মিডফিল্ড লাইন আপ। এবং প্রথমেই যাকে দেখতে পাচ্ছি, প্রথমেই আমার প্রিয় খেলোয়াড় পেদ্রি।
আমার কাছে সে ইনিয়েস্তা, জাভি আর বুস্কেটসের ৩ জনের একটা দারুণ সংমিশ্রণ এবং সে একাই পুরা মধ্যমাঠের পুরো ইঞ্জিনের মতো করে পুরাটা ব্যালেন্স করতে পারেন। এবং সেদিন আমার এক ছোট ভাই বলছিল যে, "ভাই, যে দলে পাদ্রি আছে তারা বিশ্বকাপে তো এমনিতেই থ্রেট। আসলেই পাদ্রি। সে আসলে বিশাল একটা ফোর্স বলা যেতে পারে।" এবং পিএসজি রুইজ খেলছে এবং আপনি একটা ব্যাপার খেয়াল করেন, পিএসজি রুইজ খেলছে এনরিকের অধীনে। গাভি খেলছে ফ্লিকের অধীনে, মিকেল মেরিনো, জুবিমেন্দি খেলছে আর্তেতার অধীনে, রদ্রি খেলছে পেপ গার্দিওলার অধীনে। শুধু একটা প্লেয়ারকে দেখছি অ্যালেক্স বায়ানা, সে শুধু এতিমে খেলে। তাও সিমিওনিকে একদম খুব লো রেটেড কোচ বলা যাবে না, তাকে মাফ করে দেওয়া যায়। কিন্তু এতিমে কিন্তু সে আবার 10 নম্বর জার্সিতে খেলে। তো সব মিলিয়ে এটা একটা কিন্তু হাইব্রিড টিকি-টাকা যেটা বলা যায়, মানে হাইব্রিড টিকি-টাকা মিডফিল্ড। ডে লা ফুয়েন্তে, ফ্লিক, আর্তেতা, এনরিকে, গার্দিওলা সবকিছু মিলে। এবং ডে লা ফুয়েন্তে যেহেতু 4-3-3 খেলবেন, সেরকম তাই ম্যাচ রিডিং অনুযায়ী দারুণভাবে খেলোয়াড়দের ব্যবহার করতে পারবেন আমার কাছে মনে হয়। মানে সুইচ করতে পারবেন মিডফিল্ডের মধ্যে, একজনকে আরেকজনকে দিয়ে রিপ্লেস করতে পারবেন। এটা কিন্তু একটা বিশাল অপশন স্পেনের জন্য। এবং আবার বল হোল্ডিংয়ের পাশাপাশি আক্রমণাত্মক ক্রিয়েটিভিটিও কিন্তু এই মিডফিল্ডারদের কাছ থেকে পাওয়া যাবে। এবার আসি আক্রমণ ভাগে। গোলের খেলা ফুটবল, এটা অনেকেরই খুব প্রিয় ডায়লগ, প্রায় দেন সবসময়। কিন্তু ফুটবল যদি শুধু গোলের খেলা হতো তাহলে ফুটবল আমি আসলে এত পছন্দ করতাম না। ফুটবল শুধু গোলের খেলা নয়। যদিও এখনকার অনেক সিজনাল ফ্যান শুধু গোল দেখতে চায়, ফুটবলটা আর কেউ দেখতে চায় না, এরকম একটা ব্যাপার তৈরি হয়েছে। তো প্রথমে দেখে যাই আক্রমণ ভাগে। আমরা বরাবরের মতো দেখতে পাচ্ছি যে ওয়ারজেবাল রিয়াল সোসিয়াদাদের হয়ে খেলেন এবং এবার কোপা ডেল রে জিতেছেন এতিমকে হারিয়ে। এবং ইউরো ফাইনালেও তার গোল ছিল। খুব ক্লিনিক্যাল একজন ফরওয়ার্ড। এবং এরপর দেখতে পাচ্ছি আমাদের সাদা চুলের দানি ওলমোকে, আমার খুব প্রিয় একজন প্লেয়ার। এবং লা লিগার নির্ধারণী ম্যাচে লাস্ট, মানে যে ম্যাচটাতে শিরোপা, মানে লা লিগার শিরোপা নিশ্চিত করলো বার্সা, নির্ধারণী ম্যাচে যে উড়ন্ত অ্যাসিস্ট এখনও চোখে লেগে আছে আমার, কি অসাধারণ ছিল। এরপরে যার নাম দেখা যাচ্ছে সেটা হচ্ছে নিকো উইলিয়ামস। নিকো উইলিয়ামস এখন কেমন খেলছেন সেটা নিয়ে আলোচনা আছে, অনেকদিন ইনজুরিতে ছিলেন। তবে জাতীয় দলে এসে অনেক খেলোয়াড়ই কিন্তু নতুনভাবে জ্বলে ওঠেন, আর্জেন্টাইনদের মতো। যদিও এই কথা বলে হয়তো ব্রাজিলিয়ানদের আশাও বাড়িয়ে দিলাম, কারণ ব্রাজিলের এবার সবই হচ্ছে স্থানীয় লিগ এবং বিভিন্ন অখ্যাত ক্লাব থেকে তাদেরকে ডাকা হয়েছে এবং ধারণা করা হচ্ছে যে তারা জাতীয় দলে এসে স্পার্ক করবেন। তো সেক্ষেত্রে বলা যায় যে নিকো উইলিয়ামসও স্পার্ক করতে পারেন, জাতীয় দলে ভালো করতে পারেন এবং ইউরোতে তিনি দুর্দান্ত খেলেছেন। এরপরে আছেন আরেকজনকে দেখছি, ইয়েরেমি পিনো। এই প্লেয়ারটার খেলা আমি দেখেছি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে। তার বল কন্ট্রোল এবং পাসিং সেন্সও আমার বেশ ভালো লাগে। মনে হয় অ্যাটাক ডিজাইনে খুব কাজে দিতে পারেন ডে লা ফুয়েন্তে সিস্টেমে। ক্রিস্টাল প্যালেসে খেলে থাকেন এবং ক্রিস্টাল প্যালেস কিন্তু এবার ভালোই করেছে এবং কিছু ম্যাচে দেখেছি যে তিনি আসলে নাম্বার 10, ক্রিস্টাল প্যালেসের নাম্বার 10 হচ্ছে এই ইয়েরিমো পিনো। এরপরে দেখা যাচ্ছে বার্সেলোনার ফেরান টরেসকে, এই মৌসুমে ভালো খেলেছেন, বলা যায় তারই পুরস্কার পেয়েছেন জাতীয় দলে ডাক পেয়ে। বার্সার লা লিগা জয়ের পাশাপাশি আগের বছরের কোপা ডেল রে ফাইনালের পারফরমেন্সের বিবেচনায় কিন্তু এই কলটা একদম পারফেক্ট আমার বলতে হবে। ফেরান টরেস কিন্তু অনেকদিন ধরেই সেভাবে পারফর্ম করছেন এবং স্ট্রাইকিং পজিশনে তার এজিলিটি এবং পারফেকশন অনেক আগের থেকে অনেক বেটার হয়েছে। প্রথম দিকে এরকম অবস্থায় তিনি ছিলেন না। এরপরে দেখা যাচ্ছে সেল্টা ভিগোর খুব বুড়ো একজন প্লেয়ারকে, বোরঘা ইগলেসিয়াস তার নাম, এবং তাকে নেওয়া হয়েছে অবশ্যই অভিজ্ঞতার জন্য। এবং মাঝে এমন সব পাগলাটে গোল তিনি করেন, লা লিগাও দেখেছি। টিমে এই লিথাল ব্যাপারটার দরকার পড়ে এক্সপেরিয়েন্সের জায়গা থেকে। এরপর একটা নাম দেখা যাচ্ছে ওসাসুনার ভিক্টর মুনেস, দারুণ একটা মৌসুম কাটিয়েছেন। শেষ ম্যাচেও স্প্যানিয়লের হয়ে বিপক্ষে তিনি গোল করেছেন। বলা যায় রিয়াল মাদ্রিদ থেকে এসে নিজের নাম কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছেন। বিশেষ করে রিয়ালের বিপক্ষে ওসাসুনার জয়ে, মানে যেই ম্যাচটাতে আসলে ওসাসুনা জিতে যায় রিয়ালের সাথে নিজেদের মাঠে, সেই ম্যাচে কিন্তু দারুণ পারফরমেন্স করেছেন এবং অনেক প্রশংসা কুড়িয়েছিলেন। আর শেষে যার কথা না বললেই নয়, কম বয়সেই অসংখ্য খেতাব জিতে নিয়েছেন, নামের পাশে সুপারস্টার লাগিয়েছেন, চারপাশে ক্যামেরা ফিট করেছেন। বিশাল হাইপ আলা এখন একজন প্লেয়ারে তিনি হয়ে গেছেন। কিন্তু এই হাইপ আসলে তিনি যে
মানে এমনি অর্জন করেছেন ব্যাপারটা না, পারফরমেন্স দিয়েই নামের পাশে সুপারস্টার শব্দটা তিনি বসাতে পেরেছেন। তিনি আর কেউ নন, হচ্ছে লামিন ইয়ামাল, এখন ফুটবলের সবচেয়ে বড় নামগুলোর একজন। মেসি চলে যাওয়ার পরে বার্সার যে শূন্যতা তৈরি হয়েছিল, যে পদটা ফাঁকা হয়ে গিয়েছিল, সেখানে নিজের স্বাক্ষর রাখতে শুরু করেছেন। একদম বলব না যে একদম স্বাক্ষর রেখে ফাটিয়ে দিয়েছেন, কিন্তু স্বাক্ষর রাখতে শুরু করেছেন। ইনজুরি তে পড়েছেন রিসেন্টলি এবং জাতীয় দলে তারপরেও ডাক পেয়েছেন এবং ইনজুরি কাটিয়ে দ্রুত দলে ফিরুক, এই প্রত্যাশায় থাকবে। এখন ডে লা ফুয়েন্তের স্ট্র্যাটেজির ব্যাপারে এবং কিছু মানে ম্যান সিলেকশনের ব্যাপারে একটু কথা বলা যাক। যে চিরায়ত কোচদের ন্যায় লুইস ডে লা ফুয়েন্তেও এই হাই ইন্টেন্সিটি ও পজিশনাল ফুটবল খেলবেন স্পেনকে দিয়ে এবং হাইলাইন ডিফেন্স মেইনটেইন করে সেন্টার মিড থেকে প্রতিপক্ষ থার্ডে খেলোয়াড়দের কম্প্যাক্ট পজিশনে রেখে বলে নিয়ন্ত্রণ ধরে প্রতিপক্ষকে নিয়ে প্রতিনিয়ত চাপে রাখার চেষ্টা করবেন। যদিও একদম টোটালি হাইলাইন ডিফেন্স ফলো করবেন না ফ্লিকের মতো, তারপরও কুবার্সি এবং এরিক গার্সিয়া কিন্তু এই সিস্টেমে যেহেতু ধাতস্থ এবং বার্সার 8 জন প্লেয়ারকে ডে লা ফুয়েন্তে ডেকেছেন, এই সিস্টেমেই চেষ্টা করবেন। এবং এই সিস্টেমটাকে যেটা বলে আর কি, এই সিস্টেমের সবচেয়ে বড় থ্রেট হলো, যেটা আমার এটা নেগেটিভ সাইড হচ্ছে, যে রক্ষণ থার্ডে কিন্তু প্রচুর স্পেস উন্মুক্ত থাকে এবং এই সুযোগ পেলেই প্রতিপক্ষ খেলোয়াড়রা কিন্তু কুইক ট্রানজিশনে বিধ্বংসী কাউন্টার খেলে বসতে পারে এবং এই জন্য ডিফেন্ডার অত্যন্ত নিখুঁত বল প্লেয়িং এবং স্পিডি এবং হাই এরিয়াল সক্ষমতা হয়, যেটা স্প্যানিশ ডিফেন্সে আমরা দেখছি। কিন্তু লুইস ডে লা ফুয়েন্তে বিশ্বকাপের জন্য যে 4 জন সেন্টার ব্যাক দেখেছে তারা এই সিস্টেমে পুরোপুরি কার্যকরী, সেটা নিয়ে কিছু বলার নেই। কিন্তু তারা ক্লাস ডিফেন্ডার হলেও বিশ্বকাপ জিততে হলে কিন্তু ডিফেন্সে একদম একটা মানে স্ট্রং ওয়ার্ল্ড ক্লাস ডমিনেন্স দেখাতে হয়, যেটার ক্যাপাবিলিটি যেহেতু বয়স এবং সব কিছু মিলিয়ে সেটা আছে নাকি সেটা নিয়ে এক ধরনের কোশ্চেন থাকতে পারে। পাও কুবার্সি, এরিক গার্সিয়া, মার্ক পুবিল, যেমন মার্ক পুবিলের কথাটা যেটা বলছিলাম, যে মার্ক পুবিলের জায়গায় হুইসেন কিন্তু ফিজিক্যালি এবং এরিয়ালি কিন্তু ভালো ডমিনেন্ট, কিন্তু মার্ক পুবিলকে নিয়েছে বল প্লেয়িংয়ের জন্য কিন্তু তাকে নেওয়া হয়েছে, কারণ মার্ক পুবিল মাঝে মাঝে মধ্যমাঠে উঠে আসতে পারে। তো সেক্ষেত্রে যেভাবে হুইসেনের কথা উঠে আসছে, সেরকম রবিন লে নরম্যান্ড এতিমে খেলে থাকেন, তাকেও নিতে পারেন, কারণ সে কিন্তু হাই ফিজিক্যাল এবং উচ্চ বল প্লেয়িং ডিফেন্ডার। স্পেন যে 26 জনের দল ঘোষণা করেছে, তাদের বিপক্ষে খেলতে গেলে কিন্তু যেকোনো দলকে অনেক হিসাব করে মাঠে নামতে হবে। বিশেষ করে স্পেনের মিডফিল্ড আক্রমণ সামলাতে এবার অনেক জায়ান্ট দলও হিমশিম খেতে পারে আমার কাছে মনে হচ্ছে, এবং কাগজে কলমে শক্তিশালী একটা দল, বড় একটা দল, এই নিয়ে কোনো রকমের সন্দেহ নেই। যে ব্যাপারটা বলতে চাই, যে কারণ ডে লা ফুয়েন্তে কিন্তু পরীক্ষিত কোচ, এমন না যে তিনি নতুন দলকে সামলাচ্ছেন। তিনি প্রথমে বলেছিলাম ম্যান ম্যানেজমেন্টে খুবই পাওয়ারফুল একজন কোচ এবং তার স্ট্র্যাটেজি বা টেকনিক্যালিটি নিয়ে প্রশ্ন তোলার আসলে কোনো প্রকার সুযোগ নেই। যুবদল সামলে নিজের যোগ্যতা প্রমাণ করেই এখন আসলে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন এই দলটিকে নিয়ে। তো এখন দেখা যাক, বাকিটা বিশ্বকাপ শুরু হলে বলা যাবে। মাঝে মাঝে অনেক বড় বড় দল অনেক কাগজে কলমে বড় হলেও এসে কিন্তু বিশ্বকাপে এসে ধরা খেয়ে যান, সেটার গল্প আমরা জানি এবং ইতিহাসে আছে। সো বিশ্বকাপ শুরু হলে আসল গল্পটা কী দাঁড়ায় সেটা বোঝা যাবে এবং সে পর্যন্ত নতুন কোনো দল নিয়ে যদি অ্যানালাইসিস করার সুযোগ পাই তাহলে অবশ্যই আবার আসবো। দেখা হবে। গুড বাই।